ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র। সৌদি সেনাঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ৫৮। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের। ন্যাটো জোটের আদলে মুসলিম বিশ্বের ৩ পরাশক্তির নতুন জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয়ের যে প্রত্যাশা নিয়ে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, কয়েক মাস পর সেই যুদ্ধই এখন বড় রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই ইরানকে পরাজিত করা সম্ভব হবে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন ট্রাম্প নিজেই বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্প্রতি বলেন তিনি মনে করেন ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হবে। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানও আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তবে যুদ্ধ কিভাবে শেষ হবে কিংবা এর জন্য ইরানকে কী ধরনের শর্ত মানতে হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই বক্তব্যের সময় যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অবশ্য ভিন্ন চিত্র তুলে ধরছে। দীর্ঘ সংঘাতের পরও ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েনি এবং দেশটির সামরিক প্রতিরোধও পুরোপুরি অকার্যকর হয়ে যায়নি, বরং তেহরান এখনও নিজেদের আঞ্চলিক কৌশলগত অবস্থান ধরে রেখেছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে যুদ্ধ শেষ করার পথও সহজ নয়। বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের সামনে মূলত 3টি বিকল্প রয়েছে। প্রথমত, ইরান ও ওমানের মধ্যাকার আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো। দ্বিতীয়ত, আরও বড় সামরিক অভিযান চালিয়ে যুদ্ধকে তীব্র করা। আর তৃতীয়ত, বর্তমান অচলাবস্থা অব্যাহত রাখা। কিন্তু প্রতিটি পথের সঙ্গেই রয়েছে রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলে ইরানের প্রভাব কমানোর লক্ষ্যেই ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছিল। যুদ্ধের পর সেই প্রভাব যদি আরও শক্তিশালী হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রাথমিক কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে যুদ্ধের অর্থনৈতিক চাপও বাড়ছে। জ্বালানির দাম নিয়ে উদ্বেগ, যুদ্ধের ব্যয় এবং মার্কিন অস্ত্রভাণ্ডারের চাপ সব মিলিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতেও ট্রাম্পের জন্য সহজ নয়। সামনে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন থাকায় দীর্ঘমেয়াদী যুদ্ধের রাজনৈতিক মূল্য আরও বাড়তে পারে। তাই ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষ হবে এই বক্তব্যকে অনেক বিশ্লেষক সরাসরি বিজয়ের ঘোষণা হিসেবে দেখছেন না, বরং এটি দীর্ঘ সংঘাতের বাস্তবতা মেনে নিয়ে একটি গ্রহণযোগ্য প্রস্থানের পথ খোঁজার ইঙ্গিত হতে পারে। তবে যুদ্ধের শেষ পর্যন্ত কে কৌশলগতভাবে সুবিধা আদায় করতে পারবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র যদি সামরিক লক্ষ্য পূরণ না করেই আলোচনার টেবিলে বসে তাহলে ইরান সেটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরতে পারে। আর যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রকে আরও বড় অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এরপর জানবেন, ইরানের বিরুদ্ধে মাত্র কয়েক সপ্তাহের সামরিক অভিযানের মাধ্যমে দ্রুত বিজয় অর্জনের যে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ছিল, দীর্ঘ সংঘাতের পর সেই হিসাব এখন অনেকটাই জটিল হয়ে উঠেছে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই ইরানকে কঠিনভাবে পরাজিত করা সম্ভব হবে, কিন্তু কয়েক মাস পর পরিস্থিতি দাঁড়িয়েছে সম্পূর্ণ ভিন্ন জায়গায়। এখন ট্রাম্প নিজেই বলছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানও আরও দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তবে যুদ্ধ কিভাবে শেষ হবে এবং কোন শর্তে সমঝোতা হতে পারে কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য কতটা অর্জিত হয়েছে এসব বিষয়ে তিনি স্পষ্ট কোনো অবস্থান জানাননি। ট্রাম্পের এই বক্তব্যের পরেই নতুন করে প্রশ্ন উঠেছে, এটিকে যুক্তরাষ্ট্রের বিজয়ের ইঙ্গিত নাকি দীর্ঘ সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খোঁজার চেষ্টা? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে দীর্ঘ সংঘাতের কারণে ট্রাম্প এখন বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। সামরিক অভিযান অব্যাহত রাখা, কূটনৈতিক সমঝোতার পথে যাওয়া অথবা বর্তমান অচলাবস্থা ধরে রাখা, প্রতিটি বিকল্পের সঙ্গেই রয়েছে বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগের কারণ। সেখানে
সেখানে কোনো সমঝোতা হলে ইরান কৌশলগতভাবে সুবিধা পেতে পারে বলে আশঙ্কা করেছেন কিছু বিশ্লেষক। অন্যদিকে দীর্ঘ যুদ্ধেও ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েনি, দেশটির সামরিক প্রতিরোধও পুরোপুরি অকার্যকর হয়ে যায়নি। তেহরান এখনও আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে, পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও ইরান নতুন সুযোগ তৈরির চেষ্টা করছে। যুদ্ধের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের ফলে জ্বালানি বাজারে চাপ, যুদ্ধের ব্যয় এবং অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সামনে রয়েছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন, ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। এ অবস্থায় ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষ হবে মন্তব্যকে সরাসরি বিজয়ের ঘোষণা হিসেবে দেখছেন না অনেক বিশ্লেষক, বরং তাদের মতে দীর্ঘ সংঘাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র এখন একটি গ্রহণযোগ্য সমাপ্তির পথ খুঁজছে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেছে। যুদ্ধের ফলাফল নির্ভর করবে শেষ পর্যন্ত আলোচনার শর্ত, সামরিক পরিস্থিতি এবং দুই দেশের কৌশলগত অবস্থানের ওপর। তবুও একটি বিষয় স্পষ্ট, যে যুদ্ধকে কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার প্রত্যাশা ছিল, সেটি দীর্ঘায়িত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিভাবে এই সংঘাত থেকে বেরিয়ে আসা যায়। আর সেই কারণেই ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষ করার বক্তব্য নতুন করে উস্কে দিয়েছে। ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে চাপে ফেলতে সক্ষম হয়েছে? এরপর জানবেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা এবং শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে তখন ক্ষতিকর বহিরাগতদের সৃষ্ট যে কোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবিলা করতে পারি। আরাগচি তার পোস্টে বলেন, এখন সময় শুধু নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণ করার। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্য এমন সময় এলো যখন কয়েক মাস ধরে আঞ্চলিক সংঘাত চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ শুরুর পর এই সংঘাতের সূত্রপাত হয়। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চল সহ এর বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এরপর জানবেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট 3 দেশ মিলে এমন একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে, যেখানে কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি রাখা হয়েছে। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিকে অনেকেই ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনা করেছেন। চুক্তিটি এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরানকে ঘিরে সংঘাত, ইয়েমেনের থেকে হামলার ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সব মিলিয়ে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে ভাবছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর আঞ্চলিক দেশগুলোর নির্ভরতা নিয়েও প্রশ্ন উঠছে। নতুন এই জোটে 3 দেশেরই রয়েছে আলাদা কৌশলগত শক্তি। সৌদি আরবের হাতে রয়েছে বিপুল অর্থনৈতিক ও জ্বালানি সম্পদ। পাকিস্তান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। অন্যদিকে তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী, প্রতিরক্ষা শিল্প এবং ড্রোন ও নৌ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতা। ফলে 3 দেশের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে কাজে লাগানো গেলে এই জোট আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সামরিক সমন্বয়, প্রতিরক্ষা প্রযুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় আরও বাড়তে পারে। বিশেষ করে সৌদি অর্থায়ন, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতার সমন্বয়ে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এটিকে সরাসরি ইসলামিক ন্যাটো বলা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে 3 দেশ চুক্তিটিকে কোনো সুনির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে উপস্থাপন করেনি, বরং তারা এটিকে প্রতিরক্ষামূলক এবং অসাম্প্রদায়িক উদ্যোগ হিসেবে তুলে ধরেছে। ফলে ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক কাঠামো তৈরি হবে কিনা তা এখনই নিশ্চিত নয়। তবে এই জোটের ভূরাজনৈতিক
আঞ্চলিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নির্ভরতা কমিয়ে আঞ্চলিক দেশগুলো নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে চাইছে, এমন প্রবণতার সঙ্গে এই চুক্তির মিল রয়েছে। একই সঙ্গে তুরস্কের ন্যাটো সদস্য পদ এই নতুন জোটকে আরও জটিল মাত্রা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে এই জোটে আরও মুসলিম প্রধান দেশ যোগ হবে কিনা। যদি সদস্য সংখ্যা বাড়ে এবং প্রতিরক্ষা সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন শক্তি কেন্দ্রে হিসেবে আবির্ভূত হতে পারে। তাই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তিকে শুধু 3 দেশের সামরিক সমঝোতা হিসেবে দেখলে হয়তো এর পূর্ণ তাৎপর্য বোঝা যাবে না। পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে এটি মুসলিম বিশ্বের একটি নতুন নিরাপত্তা কাঠামোর সূচনা কিনা, সেই প্রশ্নের উত্তর দেবে আগামী দিনের কৌশলগত সিদ্ধান্তগুলো।